সিইসি গালে হাত দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। এটা কি এনসিপির ভাঙন বলবেন? ভিক্ষা পরে করা যাবে, আগে কুত্তা ফিরাও। আপনাদের জোট ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন? খালেদা জিয়া বলছিল সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। এনসিপি কি কার্যত জামায়াতের গর্ভে বিলীন হলো? ফাঁক ফোকর দিয়ে একটা সরকার গঠন করছেন। তারা পদত্যাগ করেছেন, তাদের দায় নাই? সে ইলিয়াস আলী থেকে শুরু করে অসংখ্য বিএনপি নেতা কর্মীকে গুম করছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পডকাস্ট কথা চলুকে। হাল বাংলাদেশের রাজনীতি এবং আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, প্রত্যাশা এবং সম্ভাবনার গল্প, একই সাথে সংকটের গল্পগুলো শুনতে চাই। আমরা আজকের পডকাস্ট কথা চলুকে আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব আরিফুর রহমান তুহিনকে। তুহিন ভাই, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনি এনসিপির নির্বাচন পর্যবেক্ষক কমিটির সেক্রেটারি, একই সাথে 12 তারিখ নির্বাচন, ফেব্রুয়ারির আর খুব বেশি সময় নেই হাতে। কি অবস্থা দেখছেন নির্বাচনী মাঠের? লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যা বুঝি তা কি প্রত্যাশা করেন? সর্বপ্রথম আমি স্মরণ করতেছি সেই সকল জুলাইয়ের শহীদদেরকে এবং যে 30,000 জুলাই যোদ্ধা অঙ্গহানি হয়েছে, আহত হয়েছেন তাদেরকে, যে তাদের এই ত্যাগের বিনিময়েই বাংলাদেশ দীর্ঘ প্রায় 18 বছর পরে একটা গণতান্ত্রিক ধারায় ফিরতেছে, দেশে একটি নির্বাচন ব্যবস্থা ফিরে আসতেছে। এবং আরও স্মরণ করতেছি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে। উনি যে ইনসাফের রাজনীতির যে লড়াই করতেছিলেন এবং তার কারণে ওনাকে জীবন দিতে হয়েছে। তো ওনাদের ত্যাগের বিনিময়েই মূলত নির্বাচনটা আসতেছে। হোপফুলি এর মাধ্যমে বাংলাদেশ আবার নতুন করে গণতান্ত্রিক ধারায় ফিরবে। তবে 12 ফেব্রুয়ারি নির্বাচন, অর্থাৎ আজকে 17 তারিখ, 17 তারিখ যদি হিসাব করেন তাহলে কিন্তু খুব অল্প কিছুদিন সময় আছে, 26-27 দিনের মতো সময় আছে, 1 মাসের কম। এই যে 27 দিনের মতো সময় আছে, অর্থাৎ দিনে দিনে নির্বাচনটা কাছে আসতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং লেভেল প্লেয়িং ফিল্ডের সেভাবে উন্নতি করতে পারছে বলে আমি মনে করি না। আপনি যদি দেখেন যে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যদি আপনি দেখেন, ডিসির সামনে স্বতন্ত্র প্রার্থীদেরকে বিএনপির প্রার্থীরা গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তো এই ঘটনা যখন ঘটে তখন ওই প্রার্থীর বিধিমালা অনুযায়ী নির্বাচনে মনোনয়নই অবৈধ ঘোষণা করে তার বাতিল করা উচিত, সেটা করা হয় নাই। আপনি দেখবেন যে গতকালকে একটা ঘটনা ঘটছে, এক স্বতন্ত্র প্রার্থী বিএনপির এক প্রার্থীর বিরুদ্ধে কেন আপিল করছে, তার জন্য তাকে নির্বাচন কমিশনের সামনে পিটিয়েছে। ওই প্রার্থীর বিরুদ্ধে, বিএনপির ওই প্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে আপনি অসংখ্য ঘটনা দেখবেন যে আব্দুল আওয়াল মিন্টু সাহেব, ওনার যখন মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় তখন ডিসি অফিসের কর্মকর্তারাও হাততালি দেয়। আবার আপনি কুড়িগ্রামে দেখবেন অন্নপূর্ণা, তিনি যেটা করলেন, কুড়িগ্রাম না, এটা সম্ভবত উত্তরবঙ্গের কোনো একটায়। তো সেখানে আপনি যদি দেখেন যে অন্নপূর্ণা তার জামাতের এক প্রার্থীকে, সেখানে তার কোনো কথাই শুনলো না, বাতিল করে দিল। সো এরকমের আমরা কিছু যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির দিকে হেলে পড়তেছেন। ইভেন প্রশাসনের বড় একটা অংশ, আসিফ মাহমুদের কথা অনুযায়ী যদি বলি, তারা তারেক রহমান দরবারে গিয়ে সিজদা দিয়ে আসতেছেন। সো এই জায়গাগুলো মনে হচ্ছে যে আসলে ওইভাবে লেভেল প্লেয়িং ফিল্ডটা এখনও সরকার তৈরি করতে পারেনি। এটা যদি না করতে পারে সেক্ষেত্রে এই যে প্রায় 1,500-এর মতো জুলাই যোদ্ধা জীবন দিল, 30,000-এর মতো আহত হলো এবং দীর্ঘ 18 বছরে বিএনপি জামাতের যে নেতাকর্মীরা গুম খুনের শিকার হলো, তাদের যে ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি, সেটা আবারও পথ হারাবে। আশা করব এই জায়গা থেকে। এবং নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশনার, যে নারী নির্বাচন কমিশনার, নামটা সঠিক মনে নেই, ওনার হাজব্যান্ড দেখবেন যে বিএনপি মনোনয়ন নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমরা যদি সিইসির দিকেও দেখি, যে সিইসির সামনে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 3-এর প্রার্থী আতাউল্লাহ, তাকে রুমিন ফারহানার নেতাকর্মীরা মারধর করতেছেন, সিইসি গালে হাত দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। এ ধরনের নজিরবিহীন ঘটনা কখনো ঘটছে কি বলে আমাদের জানা নেই, যে সিইসির সামনে একজন প্রার্থীকে মারতেছেন বা একজন দলের কেন্দ্রীয় নেতাকে মারতেছেন। তো তারপরেও আমরা বিশ্বাস রাখতে চাই জনগণের সকল প্রকার পেশিশক্তিকে রুখে দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারা নির্বাচন করবে। আরেকটা বিষয়, নির্বাচনের জন্য যে আইন শৃঙ্খলার পরিস্থিতির যে উন্নয়ন করা দরকার, সেখানে সরকার ব্যর্থ হয়েছে। আপনার যখন তফসিল ঘোষণা হয়ে যায় তখন সরকার বেসিক্যালি কাজ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশনে, অর্থাৎ এই যদি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনপ্রশাসনে, এই দুইটা অনেক প্রকার নির্বাচন কমিশনের অধীন চলে যায়। তো আপনি দেখেন তফসিল ঘোষণার পরপরই শরীফ ওসমান বিন হাদিকে শহীদ করা হলো। এরপরে আপনি দেখবেন মুসাব্বির ভাইকে, স্বেচ্ছাসেবক দল নেতা,
ওনাকে হত্যা করা হলো। আমাদের আব্দুল্লাহ আল আলামিন, তাকে হত্যা চেষ্টা করা হয়েছে কয়েকদিনকে, নারায়ণগঞ্জ 4 আসনের প্রার্থী। এবং এরকমের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতেছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা অতটা উন্নতি দেখতে পারতেছি না, বরং ক্রমান্বয়ে অবনতি দেখতেছি। তার উপরে পলাতক সন্ত্রাসী আওয়ামী লীগ, তারা তো তাদের মতো করে চেষ্টা করেই যাচ্ছে। সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড এবং আইন শৃঙ্খলা যে পরিস্থিতির জায়গাটা, সেটা আপ টু মার্ক না, এবং সেই শঙ্কার জায়গাটা থেকেই যাচ্ছে। এই শঙ্কা নিয়ে আপনি যে বললেন আমি বিশ্বাস রাখতে চাই, সেই বিশ্বাসের ভরসা কি? আমার ভরসা জনগণ। কারণ আমরা যখন দেখবেন গত ফ্যাসিবাদী আমলে, বিশেষ করে 18 সালের ডামি নির্বাচনের পরে তো আমাদের প্রজন্মের আন্দোলনটা শুরু হয়, গণতন্ত্রের লড়াইটা। সেই সময় আমরা কিন্তু খুব গুটি কয়েক মানুষ ছিলাম। বিএমপিকে আমরা মাঠে পাচ্ছিলাম না। মির্জা ফখরুল সাহেবকে দেখবেন 150 মানুষ নিয়ে প্রোগ্রাম করতো। রিজভী সাহেব উনি 15 জন মানুষ নিয়ে মিছিল করতো। কিসের ভিত্তিতে করতো? বা আমরা 10 জন 15 জন দাঁড়িয়ে যেতাম কিসের ভিত্তিতে? আমরা বিশ্বাস করতাম জনগণ আমাদের পাশে দাঁড়াবে এবং সব কিছুকে রুখে দেবে, এবং জুলাই আপনি এটা প্রমাণিত পেয়েছেন। এবং জুলাই তো খুব বেশি দিন আগের ঘটনা না। সো তরুণ সমাজের মনে সেই যে জুলাইয়ের প্রেরণা, জুলাইয়ের যে স্পৃহা, সেই জায়গাটা তারা হয়তো মাথা ঠান্ডা রেখে আছে, হ্যাঁ, কিন্তু তাদের রক্তটা এখনও গরম আছে। আমরা বিশ্বাস করি যদি কোনো সেই ভারত কিংবা পতিত আওয়ামী লীগ কিংবা অন্য কোনো গোষ্ঠী বেশি শক্তি দেখাতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, জুলাই যেভাবে দাঁড়িয়ে গেছিল তারা সেভাবে দাঁড়িয়ে গিয়ে রুখে দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে আসবে। আপনি যে সরকারকে ব্যর্থ বলছেন, সরকারে তো আপনাদের 2 জন নেতাও ছিলেন। সেটাও খুব বেশি দিন আগের কথা নয়, তারা পদত্যাগ করেছেন। তাদের দায় নাই? নাহিদ ইসলাম যে সময়টায় নাহিদ ইসলাম তো পদত্যাগ করছেন 1 বছর আগে, হ্যাঁ। আসিফ মাহমুদ খুব বেশি দিন আগে আসিফ করেন। মাহমুদ কয়েকদিন আগে করছে, এবং আসিফ মাহমুদ তার জায়গাগুলো থেকে সরকারের, আপনি দেখেন এখানে কিন্তু সরকার ফাংশন করে কি, একজন উপদেষ্টা একরকমের, ওভারঅল কিন্তু সামষ্টিকগতভাবে সবার অ্যাফোর্ডই একটা সরকার। তো না, কিন্তু সেই সামষ্টিক এফোর্টের একটা অংশ তো আসিফ মাহমুদরা তো তার জায়গা থেকে সবসময় চেষ্টা করছেন, বিভিন্ন সময় তারা কিন্তু কথা বলছেন যে আমরা এই জায়গাগুলো হ্যাপি না, এবং মাহফুজ আলম কয়েকদিন আগে কিন্তু অভিযোগ করছেন যে তাকে 4 মাস ধরে কাজ করতেই দেওয়া হয় না। কারণ আপনি দেখবেন যে সরকারটা নাহিদ ইসলাম মাহফুজের কথাটা তুলে নেই, মাহফুজ যেহেতু না এনসিপিতে নাই, কিন্তু সেও তো একজন পদত্যাগকারী উপদেষ্টা, ছাত্র প্রতিনিধিত্ব তিনি করতেন। তো আপনি দেখবেন যে নাহিদ ইসলামের পদত্যাগের পরপরই সরকারটা আসলে একটা গ্রিপে চলে গেছে। সেই গ্রিপটাকে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, সালেউদ্দিন আহমেদ স্যার এবং আসিফ নজরুল স্যার। ওয়াহিদুদ্দিন এবং সালেউদ্দিন আহমেদ মির্জা ফখরুল সাহেবের বন্ধু এবং খুবই ঘনিষ্ঠ বন্ধু। ওয়াহিদুদ্দিন মাহমুদ তো নিজেই বললেন যে তিনি 37টা ভিসি নিয়োগ দিয়েছেন মির্জা ফখরুলের সুপারিশে, অর্থাৎ পলিটিক্যাল সুপারিশে দিয়েছেন। এবং আসিফ নজরুল স্যার, এই 3 জন প্রফেসর মিলে সরকারটাকে এক প্রকার কি বলে যে নিজেদের হাতে নিয়ে নিছে, হ্যাঁ। তো এরপরেই আপনি দেখবেন যে প্রশাসন থেকে সব কিছু একটা বিএমপি ঘেঁষা হয়ে গেছে, মানে একদিক ঘেঁষে। এবং আরও একটা দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় যে আমাদের পক্ষ থেকে যখন চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য, যে মামলা রিট ছিল, বিভিন্ন ইস্যু ছিল, আপনি দেখবেন যে বিএমপির এমপি প্রার্থী এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল সাহেব উনি বললেন যে উনি এটা ঠেকিয়ে দিয়েছেন। অর্থাৎ আমরা চেষ্টা করলেও বিএনপি তো আসলে সত্যিকার অর্থে একটা বড় ফোর্স। আপনি দেখবেন জুলাই পরবর্তী একেবারে শুরু থেকে এই সংস্কার বা উন্নয়নের জায়গাগুলো থেকে সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার থেকে বিএনপি থেকে আমরা সম্পূর্ণ অসহযোগিতা পেয়েছি। এবং এটা তো আজকে অ্যাটর্নি জেনারেল সাহেব তার বক্তব্যেই বলে দিলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ তিনি ঠেকিয়ে দিয়েছেন। যে আওয়ামী লীগ সে ইলিয়াস আলী থেকে শুরু করে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গুম করছে। ইলিয়াস আলী সন্তানরা জানেন না যে আসলে ইলিয়াস আলী বেঁচে আছেন না মারা গেছেন। যে আওয়ামী লীগ এই খালেদা জিয়াকে তার স্বামীর বাসা থেকে টেনে হিসড়ে বের করে দিয়েছে, যে আওয়ামী লীগ তারেক রহমানকে 17 বছর তার মায়ের কাছে আসতে দেয় নাই, তার ভাইয়ের জানাজায় আসতে দেয় নাই, মানে জিয়া পরিবারের উপরে, শুধু আপনি বাকিটা বাদ দেন, জিয়া পরিবারের উপরে যে পরিমাণ অন্যায় অত্যাচার করা হয়েছে, তখন যখন গর্ব সহকারে তারা বলে, আবার দেখবেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন ভাই তিনি তো জোর গলায় বলতেছেন যে এনসিপি এবং তার সাথে গণ অধিকার পরিষদের নামও বলছেন যে তারাই হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, আমরা এর বিপক্ষে ছিলাম, সুতরাং আমরা আবার আসবো, আমরা তোমাদের সব কিছু ঠিক করে দেবো। তো বাংলাদেশে এখন সবথেকে বড় সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করতেছে? আওয়ামী লীগের লোকজন সব থেকে বেশি করতেছে। এরা কার? এদেরকে শেল্টার দিচ্ছে কি? আপনি তো দেখতেই পাচ্ছেন। কিসের স্বার্থে দিচ্ছে? স্রেফ ভোটের স্বার্থে। অথচ জিয়াউর রহমান সাহেব একটা ভুল করছিলেন, আওয়ামী লীগকে দেশে, যে আওয়ামী লীগ নিজেকে নিজে, শেখ মুজিব মাত্র 7 মিনিটের ভাষণে নিজেকে নিজে নিষিদ্ধ করছে, জিয়াউর রহমান তাকে ফেরত দেওয়ার পর সাথে সাথে মাত্র শেখ হাসিনাকে দেশে আনার 17 দিন পরে জিয়াউর রহমানকে জীবন হারাতে হয়েছে। ভোটের স্বার্থে বিএনপি এগুলো করছে, আপনারাও তো ভোটের স্বার্থে জামায়াতের সাথে জোট করলেন। আপনারা বলেছেন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। ভোটের স্বার্থে কাজ করাটা কি না, অন্যায়? এখানে কিন্তু ভোটের স্বার্থ না। এখানে দেখেন যখন সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে, সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের যারা ক্রিয়াশীল রাজনৈতিক জুলাই মানে 24-এর পক্ষের যারা রাজনৈতিক দলগুলো ছিলেন, অর্থাৎ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো, তাদের ভিতর থেকে বিএনপি এবং তার 3-4টা ছোট ছোট দল মিলে একটা সাইড হয়ে গেছে, বাকি সবগুলো সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে।
এবং আপনি দেখবেন যে সংস্কারের যে ডিবেটটা হয়েছে এটা হয়েছে বিএনপি ভার্সেস আদার্সের সাথে। আমরা যে সংবিধানের যে মৌলিক কাঠামোগুলোর পরিবর্তন করতে চেয়েছিলাম, যার বড় একটা অংশ কিন্তু জিয়া রহমানও পরিবর্তন করেছিল, পরে বারে বারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনে এবং শেখ হাসিনা সর্বশেষ এটাকে মানে দুষ্পরিবর্তনীয় করে দিয়েছে, অর্থাৎ বেসিক স্ট্রাকচার আপনার চেঞ্জ করতেই হবে মাস্ট। তো সেই জায়গা থেকে আমরা জিয়া রহমানের রাজনীতিটা বা খালেদা জিয়ার যে রাজনীতি, এবং খালেদা জিয়া বলছিল এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে কারণ এটা জনগণের জন্য কোনো কাজে লাগতেছে না। আমরা সেটা যখন বাস্তবায়ন করতে গেলাম তখন বিএনপি পক্ষ থেকে যখন বাধা আসলো তখন জুলাইয়ের বাকি শক্তিগুলো আমাদের সাথে ঐক্যমত পোষণ করলো এবং আমরা ফাইট দিলাম। সরকার ঐক্যমত কমিশনে যখন একটা সুপারিশ প্রস্তাব দিল, দেওয়ার পর বিএনপি সারা দেশে না ভোট ক্যাম্পেইন শুরু করলো। তো এখন আমার রাজনীতি, আমি এনসিপির রাজনীতির জন্ম নিছে কিসের মানে জন্য? দেখবেন, গণভোটের না ভোট। হ্যাঁ, না ভোটের ক্যাম্পেইন আপনি দেখবেন, এবং বিএনপির বড় বড় নেতারা কয়েকদিন আগে তো খসরু ভাই বললেন যে কিসের গণভোট টোট এগুলা বাদ। আচ্ছা, এই সরকার তো জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেটের সরকার, এই সরকার কেন সংস্কার করতে গণভোট লাগবে? আচ্ছা, গণভোট যে জায়গাটা লাগবে এটা খুব ইন্টারেস্টিং। তার আগে আমি পয়েন্টটা শেষ করি, জোটটা কেন করলাম। তো আমাকে তো আগে সংস্কারকে, আমার জুলাই এনসিপির জন্ম হয়েছে এই বেসিক সংবিধানের যে বেসিক কাঠামো এটা পরিবর্তনের জন্য, সংবিধানকে যাতে আর কানো আবু সাইদকে জীবন না দিতে হয়, ইলিয়াস আলীকে গুমের শিকার হতে না হয়, কিংবা জনাব তারেক রহমানের সন্তানদেরকেও আবার তাকে ছাড়া দীর্ঘদিন নির্বাসনে থাকতে না হয়, এই জন্যই তো আমাদের জন্ম। সো আমরা সংস্কারের জন্য বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম যে তোমরা হাবোটের ক্যাম্পেইনে আসো, সবাইকে আহ্বান জানিয়েছিলাম। বিএনপি যখন আসে নাই, জামাত আমাদের সাথে এই জায়গাটা সম্মতি প্রকাশ করছে, জামাত সহ যে দলগুলো আছে, ইভেন চরমনে এখনও হাবোটের পক্ষে আছেন। সো সেই জায়গা থেকে আমরা একটা ঐক্য করছি, সংস্কারের ঐক্য, কারণ আপনাকে তো 151 মেজরিটি লাগবে আপনার সংস্কারটা বাস্তবায়ন করতে হলে। বিএনপি তো বলছে তার 31 দফার বাইরে সে যাবে না, তাহলে বেসিক সংস্কার তো আমার হচ্ছে না। আর গণভোট যে কারণে লাগবে, এখানে কিন্তু খুব একটা মানে ভালো বিষয় আপনি তুলছেন। দেখেন, জিয়াউর রহমান যখন পঞ্চম সংশোধনী করছে, এটা বাংলাদেশে এখন পর্যন্ত যে কয়টা অ্যামেন্ডমেন্ট ছিল তার থেকে বেস্ট, এবং ওইটা বলবৎ থাকলে খুব একটা স্বৈরাচার ফেরত আসার সুযোগ ছিল না। এখন সংবিধানে যে সমস্যাটা, আপনার বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে হলে আপনার ম্যান্ডেট লাগে জনগণের। আপনি জিয়াউর রহমানের সংশোধনী মানে বাতিল হয়েছিল, গণঅভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট না। কি হতে পারে? আপনি গণ অভ্যুত্থানটার পরে যদি আমরা জাতীয় সরকার গঠন করতে পারতাম, তাহলে সংবিধানকে এটা যেটা করা হয়েছে গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বুঝে করুক না বুঝে করুক এই সংবিধানটাকে বলবৎ রাখছে, অথচ সেই সংবিধানে প্রায় 50টা ধারা এই মুহূর্তে অকার্যকর। তো আপনি যখন এক্সিস্টিং সংবিধানের সাথে থাকবেন, জিয়াউর রহমানের ক্ষেত্রে যেটা হয়েছিল আপনি উদাহরণটাই বুঝবেন। উনি মার্শাল ল প্রোক্লেমেশনের মাধ্যমে প্রোক্লেমেশন জারি করে সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করে সুন্দর একটা কাঠামো তৈরি করছিলেন। কিন্তু সংবিধানের মানে যখন আপনি একটা সংবিধান জনগণের উইল, কিন্তু এটার সেফগার্ডকে, এটাকে আপনার দেহরক্ষী যদি বলতে পারেন, এটা হলো মানে সুপ্রিম কোর্ট। এখন আপনি বেসিক স্ট্রাকচারে যখনই হাত দিবেন, সুপ্রিম কোর্ট এসে আপনার সাথে হলো সে যোদ্ধা হিসেবে এসে দাঁড়াবে যে না, তুমি এটা পরিবর্তন করতে পারো না। তাহলে আপনার জনগণ থেকে নতুন উইল নিয়ে আসতে হবে যে আমি জনগণ এটাকে পার্লামেন্টকে সম্মতি দিয়েছি, তুমি বেসিক স্ট্রাকচার পরিবর্তন করো। তখন নতুন যে আবার বেসিক স্ট্রাকচার হবে, অর্থাৎ যে মূলনীতিগুলো যে তৈরি হবে, সেই মূলনীতিকে আবার সুপ্রিম কোর্ট পাহারা দিবে, যার কারণে আপনার গণভোটে যেতে হচ্ছে। কারণ আপনার তো পরিবর্তন, বেসিক স্ট্রাকচার পরিবর্তনের ক্ষমতা তো জনগণ পার্লামেন্টকে দেয় নাই। তার মানে পার্লামেন্ট লাগতোই, পার্লামেন্ট লাগতোই, মানে আপনার সংবিধান সংস্কার সভাই লাগতো। আমরা গণপরিষদ বলছি, ওনারা এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোয়াটএভার, একই জিনিস। কিন্তু সেটা করার জন্য যেহেতু আপনি এক্সিস্টিং সংবিধানের অনুযায়ী নির্বাচনটা করতেছেন, তার মানে আপনার তো জনগণের ম্যান্ডেট লাগবে, কারণ নাইলে তো আপনাকে সেই আবার কোনো এক খায়রুল হকের জন্ম হবে, জন্ম হওয়ার পরে সে বলবে যে তুমি এটা কেন পরিবর্তন করছো, আমি তো এটা রক্ষা করবো, আমি এটাকে রক্ষা করবো। তার মানে 5 অগাস্টের গণঅভ্যুত্থানের ম্যান্ডেট 8 অগাস্টে সরকার কনস্টিটিউশনালি শপথ নেওয়ার মধ্য দিয়েও কি নষ্ট হয়ে গেল? হ্যাঁ, আপনি যদি 5 আগস্ট মানে কনস্টিটিউশনের ভিতরে আপনি যখন ঢুকে গেছেন, সে ঢুকে যাওয়ার পর তো আলটিমেটলি আপনি এটাকে বলবৎ রাখছেন, মানে এটাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে আপনি কিছু জিনিসকে আপনি নতুন করে ইমপ্লিমেন্ট করছেন। যেমনি সংবিধান তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই, এখন সংবিধানে তো কথা উল্লেখ নেই কেউ পালিয়ে গেলে কি করবে, যার কারণে আপনাকে এই জায়গায় কিছু মনে করেন আইনের ফাঁক বলা না, আকাশের যত তারা আইনের তত ধারায় ফাঁক ফোকর দিয়ে একটা সরকার গঠন করছেন। তাইলে আপনি পরিবর্তন করবে কিভাবে? কিন্তু এটা যদি বিপ্লবী সরকার হইতো, যেটাকে বা ন্যাশনাল কোয়ালিশন গভর্নমেন্ট যদি ওই সময় করা যেত, একটা রেভলিউশনারি গভর্নমেন্ট, তাইলে যেটা হইতো যে আপনার ওই সংবিধানটা তো বাতিল, তাইলে নতুন করে আমরা একটা গণপরিষদ ডাক। যেহেতু সেটা হয় না, এই যে 1.5 বছরের কার্যক্রম নিয়ে ভবিষ্যতে কি কখনো কোর্টে চ্যালেঞ্জ হতে পারে? না, এখন কিভাবে চ্যালেঞ্জ হবে? আপনাকে তো জনগণ উইল দিয়ে দিচ্ছে, সেটা তো পার্লামেন্টকে দিবে।
ওই পার্লামেন্টকে তো সে উইল করে দিচ্ছে যে তুমি পার্লামেন্ট কোনটাকে দিচ্ছে এই সরকার যে কার্যক্রমগুলো যে সংবিধানের ইস্যুগুলো যে সামনে নিয়ে মানে আসছে, সেই পার্লামেন্টকে গত 1.5 বছরের যে সামগ্রিক কার্যক্রম সেইটাকে রেটিফাই করতে হবে। জনগণ তো এক প্রকার এই গভর্নমেন্টকে রেটিফাই করে দিচ্ছে, কারণ এই গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে যে আমরা বেসিক 40টা বিষয় বা 48টা বিষয় বা 80টা বিষয় 100 বিষয় হটেভার এটাকে আমি পরিবর্তন করতে চাচ্ছি এই সরকার, তুমি কি এটাকে হা বলো না বলো। তো যখন জনগণ বলতেছে যে হ্যাঁ আমি এটাকে হা বলতেছি, হ্যাঁ। অর্থাৎ সে তো গভর্নমেন্টকে রেটিফাই করে দিচ্ছে। মানে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তখন আগামী সংসদের এইটা করতে বাধ্যবাধকতা থাকবে। এটা একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। আমি জোটের প্রসঙ্গে আবার একটু ফিরি। 11 দলের কথা আমরা শুনেছিলাম, সেইখান থেকে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন সেই জোটটা করলো না। আচ্ছা, এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করি, এনসিপি যে জামায়াতের সাথে জোটে গেল, অনেকে বলেন এনসিপির যে একটা লম্বা সময় আমরা শুনেছি 300 আসনে প্রার্থী দেবে, এককভাবে নির্বাচন করবে। এনসিপি এখন বিভিন্ন প্রার্থী যখন বিভিন্ন জায়গায় প্রচারণায় যাচ্ছেন, আমরা দেখছি অনেকেই রিয়্যাক্ট করছেন যে আপনারা জামাতের সাথে কেন গেলেন। জামায়াত ইসলামের মতো বড় একটা দলের সাথে এনসিপি গিয়ে 30 আসনে নির্বাচন করার মধ্য দিয়ে এনসিপি কি কার্যত জামায়াতের গর্ভে বিলীন হলো? দেখেন, এখানে দুইটা উত্তর আপনার দুইভাবেই দিতে হবে। একটা বিষয় যে এনসিপি 300 আসনের প্রার্থী না দিয়ে সমঝোতার মাধ্যমে গেল কেন, ওই যে আগেই আপনাকে বললাম যে আমার আগের লক্ষ্য কি, মানে আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে যে ভিক্ষা পরে করা যাবে, আগে কুত্তা ফিরাও। এখন আপনাকে তো আগে সংস্কার, মানে এই যে মৌলিক সংস্কার যার কারণে এই পরিবর্তনটা আসলো, এবং আমাদের যেটা ম্যান্ডেট ছিল নাহিদ ইসলামের 3 আগস্টের এক দফার ঘোষণায় যে নতুন বন্দোবস্ত সে করবে, নতুন একটা কাঠামো করবে, ফেসিবাদকে সে বিলোপ করবে। তো আগে তো আপনাকে সেটা জয়যুক্ত করতে হবে। সেই জয়যুক্ত করার ক্ষেত্রে হ্যাঁ আমরা অবশ্যই 300 আসনের প্রার্থী দিতে চাইছিলাম, আমরা সেই কাজগুলো করতে চাইছিলাম। আমাদের রাজনৈতিক দল হিসেবে গঠন করা হলো ফেব্রুয়ারি 28 তারিখে, ফেব্রুয়ারি টু ডিসেম্বর, খুবই শর্ট টাইম। এর ভিতরে আমাদের সাথে মানে এত অল্প সময় একটা রাজনৈতিক দল স্ট্রাকচারে দাঁড় করানো করিয়ে সেই নির্বাচনটা ফেস করে পূর্ণরূপে জিতে এসে এরপরে সেই যে আপনি যে রিফর্মগুলো করবেন, এটা সত্যিকার অর্থে একটা চ্যালেঞ্জিং ইস্যু ছিল। যার কারণে আমরা যেটা হয়েছে যে জামাত, চরমোনাই এবং মামুনুল হক সাহেব সহ 8টা দল একটা সমঝোতায় পৌঁছেছিল যে হ্যাঁ আমরা হাবোটের পক্ষে ক্যাম্পেইন করব, আমরা সবগুলো দল একটা ব্যবসা নিব এবং আমরা রিফর্ম করব। সেই জায়গা থেকে আমরা ওদের সাথে যুক্ত হয়েছি এই কারণ, শুধু এই একই কারণে। এবং পরবর্তীতে অলি আহমেদ সাহেবও আসছেন, এবি পার্টিও আসছে। দেখবেন কেন আসছেন, যে না আমাদের আসলে পরিবর্তনটা দরকার। অলি আহমেদ সাহেবরা 71-এ যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করছিলেন, জীবন বাজি রেখেছিলেন জিয়াউর রহমানের সাথে থেকে, সেটা বাস্তবায়ন হয় নাই দেখি কিন্তু অলি আহমেদ সাহেবের সাথে এত দ্বন্দ্ব জামাতের, সেও এখানে চলে আসছে। স্বকীয়তা, জোটের প্রশ্ন, বিএমপি তো 20 বছর তার সাথে একসাথে ছিল, জামাত এবং বিএমপি। তাদের যার যার ইডিওলজিক্যাল জায়গা ছিল, কিন্তু একটা মূলনীতি ছিল তাদের। বিএমপি জামাত যখন জোট করছে, বড় মোটা দাগে দুইটা মূলনীতি ছিল, একটা হলো আধিপত্যবাদ বিরোধী, আর একটা হলো যে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটা যে বাংলাদেশের সকল মানুষকে একটা ফ্রেমে নিয়ে আসা, বাঙালি জাতীয়তাবাদে না, মানে অর্থাৎ আপনি যে আমাদের যারা ছোট ছোট যে গোষ্ঠীগুলো আছে তাদেরকে বাদ দিয়ে না, একই সাথে নিয়ে আসা। সো আমাদেরও এখানে মূলনীতি একই জিনিস। আমরা যার যার যে ইডিওলজির জায়গা আছে, এনসিপি তার ইডিওলজি মধ্যমপন্থা রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, জামাত তার একটা ইসলামী মানে মডারেট ইসলামিক কান্ট্রি প্রতিষ্ঠা করতে চায়, এবি পার্টি তার মতো করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। অলি আহমেদ সাহেব তো আনডাউটলি সে কোনো ইসলামিক খিলাফত টিলাফতের দিকে নাই। সো আসছেই একটা জায়গায়। এখন বিএনপির কি স্বকীয়তা হারিয়েছে? খালেদা জিয়াকে কি জামাতের আমির হয়ে গেছে, নাকি তৎকালীন যে আমির ছিল মতিউর রহমান নিজামী সে বিএনপির আমির হয়ে গেছে? এটা নির্বাচনী জোট। এই যে আপনি আদর্শের ভিন্নতার কথা বললেন, আপনাদের জোট জিতে আসলে তাহলে কোন আদর্শের ভিত্তিতে বাংলাদেশটা গঠন হবে? বাংলাদেশে অবশ্যই জুলাই এবং 71-এর যে সংমিশ্রণ, সেই জায়গাগুলোতে আপনি বলছেন যে যে কর্নেল আলী কোনোভাবেই খেলাফতের মধ্যে নাই, কিংবা জামাত ইসলামের তাদের একটা জামাত ইসলাম তো একটা ইডিওসেন্ট্রিক পলিটিক্যাল পার্টি, আপনারা মধ্যে আমরা তো নির্বাচনী তাহলে ইশতেহার দেব। কোন আদর্শের মধ্য দিয়ে রাষ্ট্রটা গঠন হবে আপনাদের জোট যদি ক্ষমতায় আসে? আমরা একটা তো পুরো জোট মিলে, এখন যে 10 দলের জোট আছে তারা মিলে একটা ইশতেহার দিবে, সেই ইশতেহারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আমাদের কিন্তু একটাই আদর্শ, মানে মূল বেসিক জায়গাটায় যদি বলেন, দেখবেন জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা বাংলাদেশকে এই যে ভেদাভেদের জায়গা থেকে ফিরে এসে একটা ঐক্যবদ্ধ ছাতার নিচে দেখতে চাই। এবং দেখবেন এই জন্য যে জামাতের আমির সাহেব যখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে গেছেন, তারা কিন্তু বলছেন যে না আমরা একসাথেই কাজ করব। মানে আগে যে বাংলাদেশের একটা নোংরা রাজনীতি ছিল, একজনের আরেকজনের মুখ দেখা দেখি, তো মানে কথা বলা দূরের কথা, মুখ দেখা দেখিও ছিলেন না, সেই জায়গা থেকে পরিবর্তন এনে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াটাই ইসলামী আন্দোলনের সাথেই তো ঐক্যবদ্ধ হতে পারলেন না। এখন দেখেন ডেমোক্রেসির জায়গা কি, আপনি যদি বলেন যে ঐক্যবদ্ধ বাংলাদেশ করব, এখন আপনি মানে বাংলাদেশের কি 100% মানুষ আমাকে ভোট দিবে না? ইসলামী আন্দোলন তার জায়গা থেকে সে সরে গেছে, সে চাইছে খেলাফত প্রতিষ্ঠা করতে, তার তো কিছু বিষয় ক্লিয়ারই করছে সংবাদ সম্মেলনে, উনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। এখন আমাদের জোটের লক্ষ্য তো আসলে খেলাফত প্রতিষ্ঠা করা না,
এখানে তো মানে ইসলামিক দলগুলোর বাইরেও তো আমরা 3-4টা দল আছি হুম। যারা আসলে খেলাফতের রাজনীতি করি না, যারা আসলে বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি করি, আধিপত্য বিরোধীর রাজনীতি করি, মানুষের রাজনীতি করি। তো আপনার সে বেসিক জায়গাগুলো তো মিলতে হবে। ওনার কাছে মনে হয়েছে যে না আসলে আমরা এই জায়গাটায় থাকতে পারতেছি না, ওনার একটা ইডিওলজি আছে। উনি যেহেতু ইডিওলজির উপরে রিজিট ছিল, যার কারণে উনি সরে গেছেন। জামাত সহ অন্যান্য দলগুলো তাদের যে বেসিক যে পলিটিক্যাল যে ইডিওলজি সেই জায়গা থেকে এসে মানে তার জায়গা থেকে ছাড় দিয়ে এসে শুধুমাত্র সংস্কার, মানে সংস্কার তো শুধু সাংবিধানিক সংস্কার না, সামনে তো আরও আপনার কাজ আছে। দুর্নীতিমুক্ত একটা রাজনৈতিক বাংলাদেশ করতে সংস্কার, হবে, হ্যাঁ, অর্থনৈতিক অর্থনৈতিক সংস্কার করতে হবে। সেই জায়গাগুলোতে তারা ঐক্যমত হয়েছে, যার কারণে যে দলগুলো ঐক্যমত হয়েছে তারা একসাথে ছিলাম, এটাই স্বাভাবিক। আপনাদের জোট ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন? উম, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। এই আলোচনাগুলো অবশ্যই দেখবেন যে জোটের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হবে। মানে এই আলোচনাগুলো কি হচ্ছে? মানে আমি নাম জানতে চাই না, আপনারা নিঃসন্দেহে এখন নাম বলবেন না ইশতেহার দেওয়ার আগে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে কিনা আপনাদের জোটের না, ভেতরে? আনডাউটলি জোটের ভিতরে তো যারা লিয়াজো কমিটি আছে তাদের ভিতরে তো আলাপ আলোচনা হচ্ছে, এবং আলাপ আলোচনার ভিত্তিতেই আপনারা দেখতে পারবেন অবশ্যই একজন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটকে তারা ঘোষণা করবে। হ্যাঁ, অবশ্যই রাষ্ট্রপতিকে হবে, ধরনের একটা আইডিয়া দেবে, সব কিছু। আমাদের তো রিফর্মে কয়েকটা জায়গা আছে মানে আমাদের। আমরা অন্যান্য সময় জোটে যেটা দেখি, সবচেয়ে বড় রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি থাকেন প্রধানমন্ত্রীর মুখ। এইখানে আমি ধরে নিতে পারি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম রহমান। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বেসিক্যালি একজন ব্যক্তি কেন্দ্রিক। হুম, হ্যাঁ, আপনি কারণ আর্টিকেল 70 অনুযায়ী হলো যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সবকিছুর মা বাপ। এমপি টেমপি এগুলোর তো কোনো খানা নাই। এমপি দলের প্রার্থী, দলের চেয়ারম্যান যা বলেন ওইটাই শেষ, বা প্রেসিডেন্ট যা বলেন এইটাই শেষ। মানে আপনি শেখ হাসিনা কিংবা তারেক রহমানের জায়গা চিন্তা করেন, উনি ধরেন দলের প্রধান থাকবেন, উনি পরবর্তীতে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হবেন, সকল ক্ষমতা ওনার কাছে কক্ষিগত। কিন্তু আমাদের যেটা রিফর্মের আইডিয়া, সেই জায়গাতে তো দলীয় প্রধান যিনি থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না। এটা তো আমরা সেটা শুরু তো থেকেই জুলাই বলছি। সনদে লেখা আছে। এই কিন্তু এনসিপি এই জুলাই আইডিয়া সনদে সই করলো না। না, এনসিপি জুলাই সনদে সই করে না। এনসিপি তো জুলাই সনদে যে জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় তার মানে শুরু থেকেই তার দ্বিমত আছে। সেই জায়গাগুলোতে যখন সরকার যখন স্বাক্ষরে নিয়ে গেছে এই জায়গাগুলোকে বাইপাস করে, তখন এনসিপি ওই জায়গাটা সে স্বাক্ষর করে নাই। এটা তো তার যে রিজিটিভ জায়গাগুলো, যে কারণ সরকার এক প্রকার আমাদের সাথে প্রতারণা করছে বিএনপির সাথে মিলে, আমরা মনে করি। এনসিপি থেকে অনেকগুলো চেনা মুখ বেরিয়ে গেছে। এটাকে কি এনসিপির ভাঙন বলবেন আপনারা? এটাকে আপনি রিভার্সে দেখতে পারেন। এনসিপি থেকে সব থেকে বড় যে মুখটা বের হয়ে গেছে অবশ্যই তাসনিম জারা। তাসনিম জারা এবং ওনার হাজবেন্ড খালিদ সাইফুল্লাহ, ওনারা খুবই হায়ার এডুকেটেড মানুষ। ওনারা ওয়েস্টার্নে পড়াশোনা করছেন, এমন জায়গায় পড়াশোনা করছেন যাদেরকে আমরা ডেমোক্রেসির সিম্বল বলি ইউকেতে। হোয়াট ইজ ডেমোক্রেসি? ডেমোক্রেসি একটা ফোরামে 10 জন মানুষ আছে, একটা ডিসিশন নিয়ে দ্বিমত হবে। আপনার দ্বিমত থাকবে, আমার একটা মত থাকবে। আমার মত হেরে গেল, আমি সর্বোচ্চ নোট অফ ডিসেন্ট দিতে পারি যে ঠিক আছে আমি এটা মেনে নিলাম। ডেমোক্রেসি কিন্তু এটাই, কিন্তু গণতন্ত্রের স্বার্থে আমি সম্মানার্থে তোমারটা বাস্তবায়ন হোক, এইটাই তো ডেমোক্রেসি। আমরা তাসনিম জারাকে নিয়ে আসছিলাম, তার কাছ থেকে সুন্দর গণতন্ত্র শিখবো আরো কি। মানে নোট অফ ডিসেন্টটাকে আপনি ডেমোক্রেসির অংশ বলছেন? হ্যাঁ, সে নোট অফ ডিসেন্ট দিতে নোট পারবে অফ ডিসেন্ট গুলো নিয়ে এত আলোচনা কেন? না, ওইখানে নোট অফ ডিসেন্ট, হোয়াট ইজ নোট অফ ডিসেন্ট, আমি মেনে নিছি তোমারটা সম্মান দেখে আমি এটা মেনে নিছি, কিন্তু এটার সাথে আমি নিজে ঐক্যমত ছিলাম না, এইটাই ডেমোক্রেসি। আপনি বিষয়টা বুঝেন না? 50+1 অর্থাৎ 50% বেশি যদি মানুষ হয়, বুঝতে পারছি, মানে ধরেন 100 কোনো জনের মধ্যে ভোটাভুটিতে 50%-এর বেশি মানুষ হ্যাঁ, মানে পক্ষে গেল। 100 জনের মধ্যে 51 জন যে মতের দিকে থাকবে সেটা। হ্যাঁ, আপনার এটা কিন্তু বাস্তবায়ন এটাই হবে। হ্যাঁ, কিন্তু বাকিটা আপনি বলতে পারবেন যে নৈতিক জায়গা থেকে বা আমার জায়গা থেকে আমি মনে করতেছি এটা ঠিক ছিল না। সর্বোচ্চ সেটাই আপনার not জায়গা of আছে dissent। ডেমোক্রেসি এটা। এবং তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ ভাই ওনারা খুবই ভালো মানুষ। আমরা ওনাদের কাছ থেকে আরো সুন্দর ডেমোক্রেসি চর্চা, যেগুলো আসলে ব্রিটেনে সত্যিকার অর্থে আসে, আমরা থেকে ব্রিটেনে পড়াশোনা করি নাই, ওয়েস্টমিনস্টার হ্যাঁ, ফরম্যাট। ওইটা তো আমরা দেখতে চাইছিলাম। কিন্তু আমরা কি দেখলাম যে ওনারা 30 জন মনে করলেন যে না এই জোটে যাওয়াটা ঠিক হচ্ছে না, যার কারণে বের হয়ে গেলেন ওনারা 2 জন। অর্থাৎ 214 জনের কমিটির ভিতর থেকে 30 জন মাত্র মানুষ মনে করছে যে এটা ঠিক না। এর ভিতর থেকে তার ভিতরে আমিও একজন মনে করলাম যে না এই জোটে যাওয়াটা ঠিক না, আমার কথা কেন বাস্তবায়ন হলো না, এই জন্য আমি বের হয়ে গেলাম। এটাই গণতন্ত্র। আপনি কখনো কি দেখছেন ব্রিটেনের কোনো পার্লামেন্টে একটা বিল পাস হলো না দেখে কোনো পার্লামেন্ট মেম্বার পদত্যাগ করে ফেলছে যে না আমার কথা কেন তুমি শুনলা না? আমরা আসলে যেটা শিখতে চাইছিলাম কিন্তু আমাদের কাছে হতাশা মনে করছে। তবুও বিশ্বাস করি তাসনিম জারা রাজনীতিতে একটা নতুন মুখ এবং অত্যন্ত জনপ্রিয় মুখ, শিক্ষিত মানুষ। আমরা বিশ্বাস করি তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন ওনার ভুল বুঝতে পেরে, এবং আমাদেরকে সত্যিকার অর্থে যে ডেমোক্রেসি চর্চাটা উনি দেখে এসেছেন ব্রিটেনে, সেই চর্চাটা আমাদেরকে ওনার কাজের বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেবেন। আপনি আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছিলেন, তখন আওয়ামী লীগের তো একটা কয়জন বা পালিয়ে গেছেন, শেখ হাসিনা সহ পার্লামেন্টের সবাই গেছেন।
আমরা নানান জায়গায় শুনি 10,000, ভারতের অনেক গণমাধ্যমে 10,000-এর বেশি সংখ্যা একাধিক জায়গায় প্রকাশিত হয়েছে, কিন্তু আওয়ামী লীগের তো নিশ্চয়ই সমর্থক এখনও বাংলাদেশে আছে। যারা অপরাধ করেনি তাদেরকে রিকনসিলিয়েশন করার বিষয়ে আপনাদের ভাবনা কি? প্রথমত শুধু আওয়ামী লীগ না, একটা সোশ্যাল রিকনসিলিয়েশন। দেখেন, আমরা শুরু থেকেই আলাপটা দিয়ে এসেছিলাম যে দেখবেন আপনি দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য দেশে যখন এই সংকটটা পার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছিল, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনটা খুবই দরকার ছিল। অর্থাৎ যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত সেটা ভিন্ন। এখন দেখেন আওয়ামী লীগের ফৌজদারি অপরাধ মানে যারা ওই সন্ত্রাসী আওয়ামী লীগ ছিল ফৌজদারি অপরাধ, তারা আসলে ম্যাক্সিমাম পালিয়ে গেছে, আর কিছু হলো গুপ্তভাবে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। কিন্তু আওয়ামী লীগের যারা সাপোর্টার বেশ ছিল, এটা তো বুঝাই যায় যে ওটা আসলে তাদেরকেই সে ত্যাগ করছে। সাধারণ যারা ভোটার ছিল তারা ত্যাগ না করলে আপনি জুলাইয়ে আওয়ামী লীগের পক্ষে লাখ লাখ মানুষ নামতো না। জুলাইয়ে তো আপনি দেখতে পারবেন যে 3 তারিখ থেকেই হলো আওয়ামী লীগ আসলে রাস্তাঘাটে আওয়ামী লীগ শেখ হাসিনা জোর বিভিন্ন কল রেকর্ডে দেখবেন জোর করে কাউকে নামাইতে পারে না। হাসিনার বিরুদ্ধে যখন ট্রাইব্যুনালে ফাঁসির রায় হলো তখন কাউকে নামাইতে পারে না। কেন পারে না? অর্থাৎ আওয়ামী লীগকে মানুষকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন যেসব আওয়ামী লীগ শুধুমাত্র ভোটার ছিল বা সাপোর্টার ছিল, ছোটোখাটো ইয়ে ছিল, তারা কখনোই ফৌজদারি অপরাধে করে নাই। তাদেরকে রিকনসিলিয়েশনে না আনার কারণে যে সুবিধাটা হচ্ছে, যে অসুবিধাটা আপনার সমাজে এখনও একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এটা অবভিয়াসলি সরকারের অন্যতম ব্যর্থতার একটা, এবং এটার জন্য যারা রেসপন্সিবল আন্ডারটি প্রফেসর ইউনূস, আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং খোদাবক্স যিনি পদত্যাগ করলেন, এদের তো আসলে মূল দায়িত্ব ছিল এই জায়গাগুলো। তারা এটা করতে পারে না, না করে জাতিকে একটা বিভেদের মধ্যে দিয়ে গেছে। এবং এইটা করছে আমরা বিশ্বাস করি কোনো একটা পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। কারণ আপনি যদি রিকনসিলিয়েশনের মাধ্যমে চলে আসতে পারতেন যে ভাই আমি একদিন তোমার সাথে আওয়ামী লীগ করছি, তোমার সাথে একটা খারাপ আচরণ করছি, বা আমার দলই খারাপ কাজ করছে তোমার সাথে, আমি ভাই হলো এটার জন্য অনুতপ্ত, আমরা কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাইতে পারতাম। তাহলে বিএনপি ভোটে ট্রাম্প কার্ডগুলো খেলতে পারতো না। হ্যাঁ, বিএনপি বিভিন্ন জায়গায় কুচ্ছা করতে পারতো না যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে আমরা ছিলাম, হ্যাঁ, এনসিপি হলো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কাজ করছে। অর্থাৎ আমাদেরকে এই যে এক প্রকার কি বলে যে হায়নাকে আরও উৎসাহিত করে দিচ্ছে যে আমি কিন্তু নাই, ও করছে তোমাকে নিষিদ্ধের জায়গা। সেই সুবিধাটা অ্যাডভান্টেজটা বিএনপি নিয়ে সে এখন আমাদের লাইফকে থ্রেট করে দিচ্ছে। হাদিরকে জীবন দিতে হয়েছে। মুসাব্বির ভাইদের মতো লোকজন, তারা তো হাদির ফলোয়ার ছিল, ভালো ইয়ে করতো। সো এই যে সন্ত্রাসী কার্যক্রমগুলো এবং এগুলো করার যে সুবিধাটা হয়েছে, বিএনপি অ্যাডভান্টেজগুলো নেওয়ার চেষ্টা করতেছে যে তুমি যদি আমার সাথে না থাকো তাহলে কিন্তু তোমাকে আমি শেষ করে দিব। আপনি দায় দিচ্ছেন সরকারকে। ডক্টর ইউনূস তো বলেছিলেন তার নিয়োগকর্তা আপনারা, মানে শিক্ষার্থীরা। একটা সরকার, আমি আগেই বলছি, একটা সরকার কিন্তু শুধুমাত্র আমাদের যে স্ট্রাকচার আমরা যেভাবে চালাইতে চাইছি বা এখনও প্রফেসর যেভাবে আছেন, এটা কিন্তু একটা সামষ্টিক ওয়ার্ক। আপনি সরকার যদি সামষ্টিকভাবে ফাংশন না করে তাহলে এটা আসলে চ্যালেঞ্জিং হয়ে যায়। শেখ হাসিনা দেখবেন তার শেষ জমানায় এসে 4 ব্যক্তি দ্বারা, পত্রপত্রিকা আপনারা দেখছেন, 4 ব্যক্তি দ্বারা সে হলো কুক্ষিগত হয়ে গেছিল। সালমান এফ রহমান, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, আর আরেকজন ছিলেন আমার এই মুহূর্তে ওবায়দুল কাদের। হ্যাঁ, সো আবার আপনি বিএনপির সময়ও দেখবেন যে 3-4 ব্যক্তি দ্বারা বিএনপি যখন জোট সরকার ছিল। তো সামষ্টিকভাবে আপনাকে যদি সরকার সবগুলো অর্গান ফাংশন না করে, প্রফেসর ইউনূস একা কী করবেন? আপনার মূল দায়িত্ব কাজগুলো কী করে? ল মিনিস্ট্রি আর হলো হোম মিনিস্ট্রি। এই দুটো কিন্তু বাংলাদেশের মানে সব থেকে কি বলা যায় যে সরকারের জন্য গার্ডস হিসেবে কাজ করে। সেন্টার অফ গ্র্যাভিটি। আরেকটা হলো ফরেন মিনিস্ট্রি। আর যদি হার্টস বলেন তাহলে হলো ফাইন্যান্স মিনিস্ট্রি। এই 4টা মিনিস্ট্রি যদি হলো ঐক্যবদ্ধভাবে কাজ করতে না পারে, এখন এই 4টা মিনিস্ট্রির 3টে তো একটা সিন্ডিকেশন হয়ে গেছে, তাহলে আপনি কেমনে করবেন? এই সিন্ডিকেশন আপনারা যারা জুলাই গণঅভ্যুত্থান, আমরা তো বিভিন্ন সময় বলেই আসছি যে আসিফ নজরুল, আপনারা জুলাই গণঅভ্যুত্থান করলেন, শেখ হাসিনার পতন ঘটাতে পারলেন, কিন্তু 1.5 বছরে এই সিন্ডিকেশন ঠেকাইতে পারলেন না। এটা কি এক ধরনের ব্যর্থতা? আপনি সিন্ডিকেশন দেখেন এখন, তাইলে কি হতো? তাইলে তো দেশের ভিতরে আরেকটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হইতো। ধরে নিলাম যে আমরা ওয়াহিদুদ্দিন, সালেউদ্দিন এবং আসিফ নজরুল সাহেবকে পদত্যাগে বাধ্য করাইলাম। তারা তো সরাসরি যখন লিয়াজো কমিটি গঠন হয়েছে, মির্জা ফখরুল সাহেব অর্থাৎ তারেক রহমানেরটাই তো মির্জা ফখরুল, তো মির্জা ফখরুল সাহেব সরাসরি তাদেরকে নমিনেট করলো। তখন তো আপনি বিএনপির মতো একটা, এটা তো সত্য কথা যে বিএনপি বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফোর্স, এবং আওয়ামী লীগের পরে তো এই গত 40-42 বছরে বিএনপি আওয়ামী লীগই বাইনারি ছিল। তো আপনি আর একটা ফোর্সকে, এবং সে তো জুলাইয়ের শক্তিই ছিল আনডাউটলি, তাকে আপনি অমিউট করে আপনি একটা তো সিস্টেম দাঁড় করাইতে পারবেন না। তখন আপনাদের দেশে সিভিল ওয়ারের রূপ নিতে পারে। সো আপনাকে জন্য যতটা সম্ভব আমরা ছাড় দিয়ে যে অন্তত দেশে একটা নির্বাচন আসুক, যতটুকু পারি আমরা রিফর্মগুলো করি, মানুষকে জাগিয়ে তুলি, গ্রাজুয়ালি আমরা তখন পরিবর্তন। একটা নির্বাচন হলে কি দেশের স্থিতিশীলতা ফিরে আসবে? মানে ওভারনাইট মানুষগুলো চেঞ্জ হয়ে যাবে, মানুষের ভাবনা চিন্তা? আমরা সেটা মনে করি না। এখন দেখেন, আপনি যখন একটা ট্রেন স্টার্ট করে তখনই কি আপনি ডেস্টিনেশনে চলে যাচ্ছেন?
না। আপনি ট্রেন স্টার্ট করছে, ও আস্তে 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 করে একটা গিয়ারে যাবে, হ্যাঁ, একটা জায়গায় গিয়ে এরপর একটা নির্দিষ্ট সময় পরে ডেস্টিনেশনে যাবে। ডেমোক্রেসির স্টার্টিং পয়েন্ট কি? আনডাউটলি ইলেকশন। ইলেকশন হওয়ার পরে আপনি একটা ফরমেশনে গেলেন। এই সরকারের যে সমস্যাটা, এই সরকারকে কেউ আসলে অন করে না, অথচ সবারই এখানে ভাগিদার আছে। এখানে কি শুধু ছাত্র প্রতিনিধি আছে? এখানে জামাতের ভাগিদার আছে, এখানে বিএনপির ভাগিদার আছে, এখানে হেফাজত ইসলামের ভাগিদার আছে, প্রত্যেকের উপদেষ্টা আছে এখানে। তো ছাত্র প্রতিনিধি হিসাবে প্রফেসর ইউনুস ছিলেন, এবং শুরুতে নাহিদার আসিফ ছিলেন, পরবর্তীতে আসিফ আর মাহফুজ ছিলেন। তাহলে বাকিরা কারা? কিন্তু কেউ কেউ বলছে, কেউ দাবি করছে কখনো যে এই সরকার, ছাত্ররা বাদে কেউ বলছে যে এই সরকারে আমার প্রতিনিধি আছে? দাবি করে না। যার কারণে কি হয়েছে, এই সরকার হইতে পারতো বাংলাদেশের সব থেকে বেস্ট গভর্নমেন্ট যদি সবাই বলতো যে না, এটা আমার সরকার, আমার প্রতিনিধিত্ব করি। তাহলে রুট লেভেল পর্যন্ত, এখন একটা গভর্নমেন্ট ফাংশন করতে হলে আপনাকে সেই রুট লেভেল পর্যন্ত মানে পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা দরকার পড়ে। কিন্তু এই সরকারকে তো এই সাপোর্টটা কেউ দিচ্ছে না, এনসিপি ছাড়া। তো যখন এনসিপি ছাড়া কেউ দেয় নাই, বরং গ্রাজুয়ালি সরকারের আর একটা অংশ বিএনপির দিকে ধাবিত হইল, এবং প্রফেসর ইউনুসকে যে কোনো ফর্মেটেই হোক লন্ডন নিয়ে গেল ওখানে, তো তখন এই সিস্টেমটা তো আসলে কোলাপস করছে। আচ্ছা, আপনাদের জোটের আমি একদম শেষ করব নির্বাচন প্রসঙ্গে, তার আগে একটু শুনতে চাই। নারী ইস্যুতে আপনাদের অবস্থান পরিষ্কার, আপনারা নানা সময় বলেছেন আপনাদের পার্টিতে অসংখ্য নারী নেতৃত্ব আছে, কিন্তু যে জোটে আপনারা যাচ্ছেন সেই জোটের সবচেয়ে বড় দল, তাদের কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নাই, এবং জামাত ইসলামের আমিরের পেছনে একজন ভদ্রমহিলা বসা ছিলেন। সেই ছবি দিয়ে ফেসবুকে কি হয়েছে আপনারা দেখেছেন। এই 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 জায়গাটাকে কিভাবে দেখেন? মানে আপনি যে বাইনারির কথা বলছেন, শুধু আওয়ামী লীগ বিএনপি বাইনারি না তো, নারী পুরুষ বাইনারি, ছোট বড় বাইনারি, সেই বাইনারির মধ্যে থেকে কি বের হতে পারলাম আমরা? প্রথমত এনসিপি তো জামাত ইসলামের এই মানে সহজে বাকি যে জোটটা আছে, এই জোটটা তো ওটা একটা ধর্মভিত্তিক জোট ছিল শুরুতে। এনসিপি যাওয়ার আগ পর্যন্ত এটা একটা ধর্মভিত্তিক দল ছিল এবং জোট ছিল, এবং তারা সবসময় বলছে আমরা ধর্মীয় ভোটগুলোকে এক বাক্সে আনবো। এক বাক্স। সো সেই জায়গাগুলো থেকে তাদের তখন স্ট্র্যাটেজি ছিল, যার কারণে তারা হয়তো প্রার্থী রেডি করতে পারে না, কারণ তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তো ভাবে যায় না। এনসিপি যখন গেছে, এটা তো একেবারেই শেষ সময় এনসিপি, অর্থাৎ মনোনয়ন সাবমিট করা লাস্ট ডেট যেদিন, তার আগের দিন এনসিপির সাথে জামাত ইসলামের একটা সমঝোতা হয়েছে। সেই জায়গা থেকে এনসিপি তার জায়গা থেকে নারী প্রার্থী ছিল, সে নারী প্রার্থী দিয়েছে তার মতো সুইটেবল জায়গায়। কিন্তু জামাত অবশ্যই দিতে পারে না, দিতে পারলে এটা ভালো হতো। যদি আমাদের সাথে এই আলোচনাটা শেষ সময় না এসে 10 দিন 15 দিন আগে আসতো, অবশ্যই হয়তো এই পরিবর্তনটা আমরা তাদের ভিতরে আনতে পারতাম, যে হ্যাঁ তোমাকে মাস্ট নারী প্রার্থী দিতে হবে 5% বা 10%, যে জায়গাটা না দিলে আমরা থাকবো না। কিন্তু আপনি 11 আওয়ার একটা নারী প্রার্থীকে তো আপনি একদিন আগে তো আপনি ফাইলই রেডি করতে পারবেন না, তার হলফনামা রেডি করতে হবে, তার তো বহু কর্মযোগ্য আছে, তার ট্যাক্স ফাইলগুলো আপডেট করতে হবে, কারণ ট্যাক্স ফাইলের তো মেয়াদ জানুয়ারির 30 তারিখ পর্যন্ত আছে। তো অনেকেই দেখে গেছে যে রিটার্ন দাখিল করে নেয়। সেই জায়গা থেকে কিছু আসলেই দুর্বলতার জায়গা ছিল। আর নারীকে আমাদের যে নারীকে হেনস্থার শিকার হয়েছেন, দেখেন জামাত ইসলামী সহ মামুনুল হক সহ তারা কিন্তু ওনাকে খুবই ওয়েলকাম জানিয়েছেন, আপনি দেখছেন কিনা ওই সংবাদ সম্মেলনে দেখবেন, তার সাথে সবাই মানে খোলা মনেই কথা বলছেন, তারা ওয়েলকাম করছেন। এখন যারা বের হয়ে গেছেন, তাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখালেখি করছেন, তারা হয়তো এটাকে নিতে পারে না, এটা তাদের আদর্শ। আমরা মনে করি আমরা সেই পিছনে ফিরে যেতে চাই না, আমরা একটা সুন্দর, এই দেশের অর্ধেক আমরা নারী, আমার মা বোন অর্ধেকের বেশি হলো আমার মা বোন, তাদেরকে আসলে আপনি পিছনে রেখে বা তাদেরকে ওমিট করে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না, তাদেরকে সাথে নিয়ে আপনার এগিয়ে নিতে হবে। ইভেন যদি তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা যদি আল্লাহ রাসূলের জায়গাটাও দেখেন, আপনি দেখেন আয়েশা রাদিয়াল্লাহু, তিনি ছিলেন অন্যতম বড় মুফাসসির কিরাম, এবং যারা হাদিস বর্ণনা করছেন তার ভিতরে অন্যতম একজন আয়েশা রাদিয়াল্লাহু। তো আল্লাহ রাসূল যেখানে তার স্ত্রীকেও ওইভাবে এগিয়ে নিয়েছেন, তার মাধ্যমে ইসলামের প্রসার করছেন, তো আপনি কেন এটাকে পিছিয়ে রাখবেন? 30টা আসনে আপনারা নির্বাচন করছেন, কয়টায় জিতবেন বলে মনে করেন? জনগণের কাছে আমরা যাচ্ছি, আমরা বিশ্বাস করি আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, জনগণকে কনভিন্স করবো, জনগণ যতটা ভোট দিবে ততটাই আমরা জিতবো। তারপর আপনাদের একটা মানে প্রত্যাশা আছে না? আমাদের প্রত্যাশার জায়গায় শুনেন, আপনারা নিশ্চয়ই চাইবেন 30টাতেই জিতে আসতে। প্রার্থী তো চাই যে সে জিতে আসবে, সেটাই বললাম। এখন আমরা এই প্রেডিকশন আসলে যেতে চাই না। আমরা নিজেদেরকে, জনগণের জন্য আমরা রাজনীতি করি, জনগণের জন্যই আমরা কথা বলে আসছি, জনগণের জন্যই আমরা ত্যাগ স্বীকার করছি। আমরা সেই, আপনি এনসিপি গঠন প্রক্রিয়া বলেন, যে জুলাই অভ্যুত্থানেও বলেন, আমরা তো কোটা সংস্কার আন্দোলন থেকে শেষে এক দফায় রূপরেখা প্রণয়ন করছি, কিসের জন্য? জনগণের জন্য। যদি শেখ হাসিনা 5 আগস্ট পড়ে না যেত, সবার আগে ফাঁসিটা কার হইতো? নাহিদ ইসলামের হইতো, এরপরে টোটাল 158 জন সমন্বয়কের হইতো, এরপরে আমরা যারা ব্যাকএন্ডে ছিলাম তাদের হইতো। তো আমাদের জীবনটাই তো জনগণের জন্য, তো জনগণই এটা জাজ করবে, জনগণ দেখবে কারা তার জন্য লড়াই করতেছে, কারা আসলে আমরা কি টেম্পো স্ট্যান্ডে গেছি কিনা, চাঁদাবাজি করছি কিনা, এগুলো দেখবে তারা।
আপনাদের জন্য শুভকামনা থাকলো জনাব আরিফুর রহমান তুহিন। আমাদের পডকাস্ট কথা চলুকে আসার জন্য ধন্যবাদ আপনাকে। জি, আপনাদেরকে ধন্যবাদ। শুভকামনা আপনাদের জন্য। কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনের সাথে। তার নির্বাচন কেন্দ্রিক নানান ভাবনা শুনলাম এবং আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনার কথাও শুনলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য।